গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ছায়াবিথি। আজ এর পঞ্চম পর্ব। সন্ধ্যার আগে আগে নায়লার অসম্ভব মাথা ধরল। মাথা তো ধরবেই, একের পর এক সমস্যা হচ্ছে। নুনু টাকা নিয়ে গেছে কিন্তু শাড়ি দিয়ে যায়নি, অথচ এই শাড়ি পরার জন্য সে রেডিমেড ব্লাউজ কিনে এনেছে, ইস্ত্রি করে রেখেছে। চোখে কাজল দেবে, কাজলদানি খুঁজে পাচ্ছে না। ফিরুর মাকে জিজ্ঞেস করেছিল, সে বলল, আমি তো আম্মা চোখে কাজল দিই না। আমি কই কেমনে? চোখে কাজল দাও না বলে কাজলদানি কোথায় তুমি জানবে না? যে না, যার জিনিস হে খুঁজ রাখবো। রাগে নায়লার শরীর কাঁপছে, সে রাগ সামলাতে পারছে না। তিনতলার বাসা থেকে 4টা দামি গ্লাস এনেছিল, একটা ভেঙে গেল, সে নিজেই ভাঙল। রান্নাঘর থেকে ফিরুর মা বলল, আল্লাহ বাঁচাইছে, আপনার হাতে ভাঙছে, আমার হাতে ভাঙলে আজ গজব হইতো। চুপ করো ফিরুর মা। চুপ করে তো আসি গো আম্মা। ফিরু মরণের পর থেকে আর একটা কথা বললে তোমাকে ছাদ থেকে নিচে ফেলে দেব। দেন ফালাইয়া, ফিরু মরণের পর থেকে বাচ্চা থাকতে ইচ্ছা করে না। এই পর্যায়ে নালার মাথা ধরল। রান্নাবান্না তখনও শেষ হয়নি, মাংস সিদ্ধ হচ্ছে না। যত জাল হচ্ছে মাংস মনে হয় ততই শক্ত হচ্ছে। বাবু বিকেল থেকে ঘ্যান ঘ্যান করছে, বাতিস দুদু বাতিস দুদু। নালা ঠিক করেছে তাকে আর বুকের দুধ দেওয়া হবে না, কাঁদুক যত ইচ্ছা, কেঁদে কেঁদে গলা ভেঙে ফেলুক। জামান বাবুকে নিয়ে তখন থেকেই ছাদে হাঁটছে, গল্প বলে শান্ত করার চেষ্টা করছে। যতক্ষণ গল্প বলে ততক্ষণ বাবু শান্ত হয়ে শুনে। গল্প শেষ হলেই মাম্মাট বাতিস দুদু, মাম্মাট বাতিস দুদু। যেমন গল্পের পর গল্প বলে যাচ্ছে। গল্পগুলি বাবু বুঝতে পারে কিনা কে জানে। যেভাবে শুনে তাতে মনে হয় বুঝতে পারছে, অথচ বুঝতে পারার কোনো কারণ নেই। যেমন নতুন গল্প শুরু করলো, বাবু কি হয়েছে শোনো। আমার না চাকরি চলে গেছে, আর আমাকে অফিসে যেতে হবে না। মজা হয়েছে না? এখন শুধু তোমার সঙ্গে খেলবো, তবে মাসের শেষে কোনো টাকা আসবে না, এটাই সমস্যা। এই জরুরি গল্প যেমন এখন নায়লাকে বলতে পারেনি, অথচ বলা দরকার। সে ঠিক করেছে আজ রাতেই বলবে। বাবু যত শান্ত হয়ে শুনেছে, নায়লা কি শুনবে? কেঁদে কেটে অস্থির হবে। নায়লা একবার কাঁদতে শুরু করলে থামতে পারে না। বাবু ঘুমিয়ে পড়েছে। বাতিস দুধু পাওয়া যাবে না, এই ব্যাপারে হতাশ হয়ে বোধহয় ঘুমোচ্ছে। বড় মায়া লাগছে জামানের। ঘুমন্ত ছেলেকে নিয়ে হাঁটতে ভালো লাগছে। মনে হচ্ছে সারা জীবন সে ছেলে কোলে নিয়ে ছাদে হাঁটতে পারবে। নায়লা ছাদে এসে বলল, বাবু কি ঘুমোচ্ছে? হুম, ঘুমোচ্ছে। শুয়ে দিচ্ছ না কেন? ছাদে নিয়ে হাঁটাহাঁটি করে ঠান্ডা লাগাবে নাকি? শুয়ে দাও। আর শোনো, কাঁচা বাজার থেকে শশা এনে দাও, শশা আনতে ভুলে গেছি। আচ্ছা। আমার শাড়িটা নিয়ে নুরুর আসার কথা, ও তো এলো না। তুমি কি মার বাসা হয়ে আসবে? আচ্ছা, যাব। রান্নাই এখনো শেষ করতে পারিনি, কখন কি করব কিছু বুঝতে পারছি না। প্রচণ্ড মাথাও ধরেছে, এত অস্থির লাগছে। সামান্য ব্যাপারে এত অস্থির হয়েও না। নালা তীক্ষ্ণ গলায় বলল, তোমার কাছে এই ঝামেলাগুলি সামান্য মনে হচ্ছে? আশ্চর্য। নুরুর কাছে শাড়ির খোঁজে যাওয়া অর্থহীন, তবু জামান শ্বশুরবাড়িতে গেল। নুরুকে পাওয়া গেল না। শাড়ির ব্যাপারে বাসায় কেউ কিচ্ছু জানে না। জামানের শাশুড়ি দাঁতের ব্যথায় কাতর হয়ে বিছানায় শুয়ে আছেন, গাল ফুলে একাকার। জামাইয়ের সঙ্গে কোনো কথা বলা তার অবস্থা নেই। জামানের শ্বশুর মোর্তজা সাহেব এমনিতে কথা বেশি বলেন। রিটায়ারমেন্টের পর থেকে কথা বলাই তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। কেউ বাড়িতে এলে তার আনন্দের সীমা থাকে না। কথা বলার মানুষ পাওয়া গেল। জামানকে তিনি বিশেষ পছন্দ করেন, কারণ জামান মন দিয়ে কথা শুনে, কথার মাঝখানে বিরক্ত করে না। মোর্তজা সাহেব বললেন, জামান বাবা কেমন আছো? জি ভালো। বাবু কেমন আছে? ভালো। বাবু নামটা বদলে দাও, বাবু বিবি এগুলো নাম হলো? নাম হতে হয় সুন্দর, ভদ্র, শোভন। নামের মধ্যে অনেক কিছু প্রতিফলিত হয়, বাবা মার রুচি, পরিবারের সামগ্রিক শিক্ষার মান। বসো না, দাঁড়িয়ে আছো কেন?
আজ চলে যাই, বাসায় কয়েকজনকে দাওয়াত করেছি। দাওয়াত করেছো, এসে খেয়ে যাবে। 5 মিনিট আগে খেতো, এখন খাবে 5 মিনিট পরে। আজকের খবরে কাগজ পড়েছ? জি না। পড়বে, কাগজটা মন দিয়ে পড়বে। যা লিখে সবই মিথ্যা, তবু মিথ্যার ফাঁক দিয়ে কিছু কিছু সত্য বের হয়ে আসে। সত্য হচ্ছে আলোর মতো, গোল আলু ধামাচাপা দিয়ে রাখা যায়, কিন্তু সত্যের আলো রাখা যায় না। ফাঁক ফোঁক দিয়ে কিছু বেরিয়ে আসবেই। বসো, চা খাও। সালাদের জন্য শশা কিনে বাসায় যেতে হবে। একদিন সালাদ না খেলে কিছু হবে না। মানুষ তো আর ঘোড়া না যে প্রতিদিন কাঁচা ঘাস লতাপাতা খেতে হবে। বসো তো। জামান বসল। মর্তুজা সাহেব বললেন, কাজের লোক বিদেয় হয়ে গেছে, তোমার শাশুড়ির এই অবস্থা। ব্যথা যতটুকু না, চিৎকার শুনলে মনে হবে কি না কি হয়ে গেল। আরে বাবা, বয়স হয়েছে, এখন তাতে ব্যারাম হবে, বুক ধড়ফড় করবে, অ্যাসিডিটি হবে। দিস ইজ লাইফ। কি বলো জামান? জি। বসো, চা খাও, আমি নিজেই বানাবো। উপায় কি? আমার দেরি হয়ে যাচ্ছে। হোক না একটু দেরি, কি হয় সামান্য দেরিতে? আমাকে তো আর বেশি দিন পাবে না। হঠাৎ একদিন শুনবে শেষ, গেম ইজ ওভার, তখন নিজেই আফসোস করবে। আহা, বেচারা বুড়ো মানুষ, বসতে বলেছিল, বসলাম না। আমার অবস্থা এখন খুব খারাপ। কেউ এখন আর আমার ত্রিসীমানায় ঘেঁষে না। নুরুকে ডাকলে ও কি করে জানো? ধরো আমি ডাকলাম, নুরু, নুরু, সে মিষ্টি করে বলবে, আসছি বাবা, বলেই অন্য দরজা দিয়ে রাস্তায় চলে যাবে। দিস ইজ মাই লাইফ। বুড়ো বয়সে স্বামী স্ত্রী বসে কুটকুট করে গল্প করে এমন একটা কথা শোনা যায়। আমার কপালে তাও নেই। ধরো কোনো একটা জরুরি কথা তোমার শাশুড়িকে বলতে চাচ্ছি, আমি মুখ খোলার আগেই তোমার শাশুড়ি বলবেন, চুপ করো। কথা শুরুর আগেই চুপ করো। আরে, জীবনটা তো চুপ করে করে কাটিয়ে দিলাম, ঠিক বলছি না? জি। মরার পর যদি কোনো কারণে আমার বেহেশতে স্থান হয়, আমি কি চাইবো জানো? কি চাইবেন? আমি চাইবো তোমার শাশুড়ি আমার সামনে বসে থাকবে, আর আমি ক্রমাগত কথা বলে যাব। সে শুধু শুনবে, কখনো বলতে পারবে না। চুপ করো। আমার কথা ভালো লাগুক আর না লাগুক, তাকে শুনতে হবে। শি মাস্ট লিসেন। জামান ছাড়া পেল রাত 8টায়। শশা কিনে বাসায় পৌঁছতে পৌঁছতে 8টা 15। তার অস্বস্তির সীমা রইল না। নালা রাগ করবে, রাগ করাটা স্বাভাবিক। সবার সামনে হইচই শুরু না করলেই হয়। অতিথি দুজনেই এসেছে। বসার ঘরে আলম গল্প করছে অরুণার সঙ্গে। আলম সত্যি সত্যি পায়জামা পাঞ্জাবি পরে এসেছে। অরুণা পরেছে বাটিকের কাজ করা রাজশাহী সিল্ক। অরুণা এমনিতেই সুন্দর, আজ তাকে আরও সুন্দর লাগছে। নালা রান্নাঘরে পোলাও বসিয়েছিল, পোলাও নষ্ট হয়ে গেছে, পুড়ে একাকার। আবার নতুন করে পোলাও চড়িয়ে সে হাড়ির কাছে দাঁড়িয়ে। তাকে খুব ক্লান্ত লাগছে। সে কাপড় বদলায়নি। কাজলদানি খুঁজে পাওয়ায় শুধু চোখে কাজল দিয়েছে। সেই কাজলও ভালো হয়নি, লেপটে গেছে। জামান রান্নাঘরে শশা রাখতে রাখতে বলল, খুব দেরি করে ফেললাম। নালা জবাব দিল না, শুধু কঠিন চোখে তাকালো। জামান বলল, রান্না হয়নি? রান্না নিয়ে তোমাকে ব্যস্ত হতে হবে না। শাড়ি এনেছ? নুরু বাসায় ছিল না। গ্রিন ফার্মেসিতে খোঁজ করেছিলে? না। ও বাসায় কতক্ষণ থাকে? ও তো দিনরাত গ্রিন ফার্মেসিতে পড়ে থাকে। সেখানে গিয়ে একটু খোঁজ নেবার কথা মনে পড়ল না? সামান্য বুদ্ধিটাও তোমার হয় না? বুদ্ধি জমা রেখে রেখে হবেটা কি? সামান্য ব্যাপারে এত রেগে যাচ্ছ কেন? আমার সবই তো সামান্য। রান্নাঘরে গাছের মতো দাঁড়িয়ে থাকবে না, যাও ওদের সঙ্গে বসো। না থাক, ওদের সঙ্গে বসতে হবে না, বাবুর কাছে যাও। জামান চলে যেতেই ফিরুর মা বলল, স্বামী হইল গিয়ে আম্মা বেহেস্তের চাবি। বেহেস্তের দরজার মধ্যে 22 হাত লম্বা এক তালা ঝুলতাছে। স্বামী হইল হেই তালার চাবি। কোনো মেয়ে ছেলে বেহেস্তে ঢুকনের আগে হেই চাবি দিয়ে দরজা খুলন লাগে। এই জন্যে স্বামীর সঙ্গে খারাপ কথা বলা কিতাবে নিষেধ। ফিরুর মা, তোমার মুখটা দয়া করে তালাবদ্ধ করে রাখো, একটা কথা না। জাল কমায় দেন আম্মা, পোলাও নরম হইব। পোলাও নরম হবে না শক্ত হবে সেটা আমি দেখব, তোমার বক্তৃতা দিতে হবে না। নালা রাগ করিয়ে আগুনের আঁচ আরও বাড়িয়ে দিল। তার কান্না পাচ্ছে। আজ সব কিছু এমন খারাপভাবে এগুচ্ছে কেন?
অরুণার ওপর তার ভয়ঙ্কর রাগ লাগছে। যদিও রাগ লাগার তেমন কোনো কারণ নেই, মেয়েটাকে আজ প্রচণ্ড রকম বেহায়া মনে হচ্ছে। ঠোঁটে লিপস্টিক দিয়ে কি করে রেখেছে! অন্য সময় তো লাল লিপস্টিক দিতে দেখা যায় না। আলমের প্রতিটি কথায় হেসে গড়িয়ে পড়ছে। এই মেয়ের পেটে এত হাসি লুকানো ছিল! রান্নাঘর থেকে বসার ঘরে কথাবার্তা সবে শোনা যায়। নায়লা খুব মন দিয়ে শুনছে। এমন কিছু হাসির কথা তো আলম বলছে না, তাহলে এত হাসি কেন? কিশোরী মেয়েরা খিলখিল করে হাসলে মানায়। তুই এক ধামড়ি, তুই এমন করে হাসছিস কেন? সুন্দর ছেলে দেখে হুঁশ নেই? নালা রান্নাঘরে আটকে আছে। তার কি উচিত ছিল না একবার এসে খোঁজ নেয়া? ভদ্রতা করেও তো বলতে পারত, তোর কি সাহায্য লাগবে বল। ভদ্রতা তদ্রতা এখন এই মেয়ে গুলে খেয়ে বসে আছে। কেউ বোধহয় তাকে বলে দিয়েছে খিলখিল করে হাসলে ছেলেরা খুশি হয়। সে হেসেই যাচ্ছে। নালার ইচ্ছে করছে বলে আসে, আস্তে করে হাসো, বাবু উঠে যাবে। সবাই খেতে বসলো রাত 9টায়। অরুণা বলল, এত রাত হয়েছে বুঝতেই পারিনি, বাসায় ফিরতে ফিরতে 10টা বেজে যাবে। কি সর্বনাশের কথা! আলম বলল, কোনো সর্বনাশের কথা না, আনন্দের কথা। আমরা এই আসর ভাঙব রাত 12টায়। আপনার ভয় নেই, আপনাকে আমি পৌঁছে দেব। 12টার সময় বাসায় পৌঁছে দিলে আমাকে স্ট্রেট বাসা থেকে বের করে দেবে। আমি হব পথবাসী। নালার গা জ্বলে গেল। কি কাব্য! আমি হব পথবাসী। আলম বলল, আমরা থাকতে আপনি পথবাসী হবেন না। আচ্ছা অরুণা, শুনুন, আপনি কি গান জানেন? উফ, আমার কেন জানি মনে হচ্ছে আপনি গান জানেন। স্কুলের ফাংশনে গাইতাম, না জানার মতোই। নালার মুখ তেতো হয়ে গেল। স্কুলের ফাংশনে গাইতাম? তুই স্কুলের ফাংশনে গান গেয়ে সবাইকে উদাস করে দিয়েছিস। লতা মঙ্গেশকর এসেছে। নালা ভেবে পাচ্ছে না অরুণার ওপর তার এত রাগ হচ্ছে কেন। অরুণার ওপর রাগ করে এমন খারাপ খারাপ কথাই বা কেন মনে আসছে। আলম বলল, খাওয়ার পর আপনার গান শুনবো। সর্বনাশ, আমার গান শুনলে এই অ্যাপার্টমেন্টের লোকজন আমাকে রাস্তায় বের করে দেবে। নায়লা মনে মনে বলল, তোকে রাস্তায় বের করবে না, তোকে কানে ধরে স্টেডিয়ামে চক্কর দেওয়াবে। লতা মঙ্গেশকরই বের করে দেবে। আলম বলল, আপনার কোনো অজুহাত শুনতে চাচ্ছি না। খাওয়ার পর শুরু হবে সঙ্গীত। স্প্যানিশরা কি করে জানেন? যে কোনো পার্টির পর নাচতে শুরু করে। নাচ চলে একেবারে মধ্যরাত পর্যন্ত। নায়লা মনে মনে বলল, তুই বসে আছিস কেন? তুই বল, আমি স্কুলের ফাংশনে নেচেছি, আপনি চাইলে এখানেও নাচব। বাবু উঠে গেছে। উঠেই কান্না। জামার খাওয়া বন্ধ রেখে ছেলেকে ধরল। ছেলে ব্যাকুল হয়ে বলল, বাবা, আমি বাতাস দুধু খাবো না। এত দীর্ঘ একটা বাক্য ছেলে এই প্রথম বলল। জামানের মনটা খারাপ হয়ে গেল। সে ছেলেকে নিয়ে ছাদে হাঁটতে গেল। আলম বলল, বাচ্চা কাচ্চা খুব ভালো জিনিস, কিন্তু এদের জন্য যে খাওয়া রেখে উঠে যেতে হয়, গল্পের আসর ফেলে কোলে নিয়ে ঘুরতে হয়, এটা খারাপ। বাচ্চা কাচ্চা কেমন হওয়া উচিত জানেন না? বাচ্চা কাচ্চা হওয়া উচিত চাবি সিস্টেমে। চাবি দিয়ে ঘুম পাড়িয়ে রাখলেন, আবার যখন আদর করতে ইচ্ছা করলো চাবি দিয়ে জাগিয়ে খানিকক্ষণ আদর করলেন। অরুণা খিলখিল করে হাসছে। হাসতে হাসতে সে বিষম খেল। নালা ভাবল, এই মেয়েটা নিতান্ত বেহায়ার মতো হাসছে। বোঝাই যাচ্ছে বিয়ের জন্য অস্থির হয়ে আছে। লজ্জা শরম বিসর্জন দিয়েছে। খাওয়া দাওয়া শেষে অরুণা সত্যি সত্যি গান গাইতে বসল। নালা মেয়েটার নির্লজ্জতায় হতভম্ব হয়ে গেল। আপনারা কিন্তু আমার গান শুনে মুখ টিপে হাসতে পারবেন না, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যও বলতে পারবেন না ভালো হয়েছে। নায়লা মনে মনে বলল, ঢং করিস না বাহ্যি কোথাকার। গান গাইতে বসেছিস, গেয়ে ফেল। গানের শেষে তুই একটা খ্যামটা নাচও দেখাবি। আলম তোর খ্যামটা নাচও পছন্দ করবে। অরুণা বলল, আমি কি একটা রবীন্দ্রসঙ্গীত করব? আলম বলল, আপনার যা ইচ্ছা করুন, শুধু দয়া করে খেয়াল ধরবেন না। অরুণা আবারও হাসতে হাসতে গড়িয়ে পড়েছে। নালার ইচ্ছা করছে বলে, তুই যে ভাবে হাসছিস তোর দাঁতের মাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে। অরুণা গান শুরু করেছে। আমি কান পেতে রই আমার আপন হৃদয় গহন দ্বারে,
কোনো গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনিবারে। অরুণার গলা মিষ্টি, গাইছেও খুব সুন্দর করে। নালা বিষণ্ণ চোখে তাকিয়ে আছে। অরুণা এত সুন্দর গাইতে পারে নালা জানা ছিল না। গান শেষ করে অরুণা হালকা গলায় বলল, বাবার খুব শখ ছিল আমি গান শিখি। মাস্টার টাস্টার রেখে হুলস্থুল করেছিলেন। বাবা মারা গেলেন, গানও মারা গেল। 10 বছর পর প্রথম একটা পুরো গান গাইলাম। আলম বলল, অসাধারণ আপনার গলা। নায়লা, অসাধারণ না? নায়লা বলল, হ্যাঁ। আলম বলল, আমরা কি একটা শুনতে পাবো? অরুণা বলল, হ্যাঁ পাবেন, এবং এটাই শেষ। আর কোনো গানই আমি পুরো জানি না। অরুণা আবার শুরু করল, মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ। নায়লা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার কত শখ ছিল গান শেখার। স্কুলের আপা বলেছিলেন, নায়লা তুই মন দিয়ে গান শেখ, তুই নাম করবি, তোর গলা ভালো। সে ভালো গলা দিয়ে তার লাভটা কি হলো? বাবাকে সে গানের স্যার রাখার কথা বলতেই তিনি বিরক্ত হয়ে বলেছিলেন, স্যার রেখে গান শিখতে হয় নাকি? রেডিও শুনে শুনে শিখবি। যে শিখতে পারে সে রেডিও শুনে শুনেও শিখতে পারে। যে পারে না তাকে মাস্টার গুলে খাওয়ালেও পারে না। আলম বলল, নায়লা তুমি গান জানো না? নায়লা কঠিন গলায় বলল, না। গুনগুন করে গাওয়ার মতো খানিকটা নিশ্চয়ই জানো। ঘুম পাড়ানি গান গেয়ে বাচ্চাকে ঘুম পাড়াও না? নাকি ঘুম পাড়াবার দায়িত্ব বাচ্চার বাবার? নায়লা বলল, আমি রান্নার ঘর ঝাড় দেওয়া ছাড়া আর কিছু জানি না। ঘর কি করে ঝাড় দেওয়া হয় দেখতে চাইলে ঘর ঝাড় দিয়ে দেখাতে পারি। আচ্ছা বেশ, আমরা তাই দেখব। নিয়ে আসো ঝাড়ু। অরুণা আবার হেসে উঠল খিলখিল করে। নায়লার এমন রাগ লাগছে। বাবু খুব কাঁদছে, ফোপাতে ফোপাতে ডাকছে, মাম্মাট মাম্মাট। আলম বলল, নায়লা তুমি বাবুর কাছে যাও তো, সে তোমার জন্য অস্থির হয়ে আছে। আমরা এখন বিদায় হব। তোমার বান্ধবীকে নিয়ে চিন্তা করবে না, আমি তাকে ঠিকমতো নামিয়ে দেব। আরেকটা কথা, তোমার বান্ধবীর সামনেই বলছি, তোমার বান্ধবীকে আমার খুব পছন্দ হয়েছে। আমার প্রসঙ্গে তোমার বান্ধবীর মনোভাবটা কি জানতে পারলে ভালো হতো। তিনি কি বলবেন? অরুণা মেঝের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। নায়লা মনে মনে বলল, বাদ্রি তুই এত ঢং কোত্থেকে শিখেছিস? চিৎকার করে বলে ফেল, আমি তোমাকে বিয়ে করতে চাই, এক্ষুনি চাই, এক্ষুনি চাই। সিনেমার নায়িকার মতো তুই ঢং করছিস কেন রে ঢঙ্গি? এর মধ্যে ঢং করার কি আছে? কি কুৎসিত কথা সে অরুণাকে নিয়ে ভাবছে। অথচ অরুণা এত ভালো একটা মেয়ে। নায়লার কি হয়েছে? কেন সে এত খারাপ হয়ে গেছে? নায়লা শোবার ঘরে বাবুকে দুধ খাওয়াচ্ছে। সারাদিন বাবু আজ মাকে কাছে পায়নি। সে দু হাতে শক্ত করে মাকে জড়িয়ে ধরে আছে। আলমরা চলে গেছে। আশ্চর্যের ব্যাপার, যাবার আগে নায়লার কাছ থেকে বিদায় পর্যন্ত নেয়নি। জামাল ওদের আগিয়ে দিতে গেছে। নায়লা ফিরুর মাকে বলল, বাতি নিভিয়ে মশারি খাটিয়ে দিতে। ক্লান্তিতে তার শরীর ভেঙে আসছে। সেই বাবুকে নিয়ে শুয়ে থাকবে। খাবার টেবিল নোংরা হয়ে আছে, টেবিল পরিষ্কার করতে হবে। তাকেই করতে হবে, ফিরুর মাকে দিয়ে হবে না। সে কাছের জিনিস ভাঙবে, ইচ্ছে করেই ভাঙবে। ফিরুর মা বলল, আরেকটা বাসন কি ধুমো আম্মা? না, তুমি খেয়ে নাও। ভাইজান রে কি পোলাও গরম করে দিমু? ভাইজানে খাওয়া হয় নাই, খাওয়ানোর মাঝখানে উঠা গেল। ভাইজানের চিন্তা তোমাকে করতে হবে না, তুমি তোমার চিন্তা করো। জামাল ওদের গাড়িতে তুলে দিয়ে আসতে গিয়েছে 11:10। এখন বাজে 12:30। এর মধ্যে ফিরুর মা দুবার নিচে গিয়ে খোঁজ নিয়ে এসেছে, কেউ নেই। মানুষটা গেল কোথায়? নালার ভয় ভয় লাগছে। ঢাকা বিচিত্র শহর, কত কি হতে পারে। তার ইচ্ছা করছে নিজেই একবার খোঁজ নিয়ে আসে। যদিও তা সে করল না। ঘর পরিষ্কার করলো, থালা বাসন ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছল। সন্ধ্যাবেলাতেই সে একবার গোসল করেছে, আবার পানি গরম করে গোসল করল। গোসলের পরে মাথায় ভার ভার ভাবটা দূর হয়েছে, ভালো লাগছে। ফিরুর মা চা বানিয়ে দিয়েছে। প্রচণ্ড ক্লান্তির পর গরম চাটা খেতে ভালো লাগছে। ভাত খাওয়া হয়েছে ফিরুর মা? যে না। খাওনি কেন? ভাইজান ফিরতেছে না,
ডরে আম্মা, শরীর কাঁপতাছে। শরীর কাঁপাকাঁপির কিছু না, তোমার ভাইজান কচি খোকা না, যাও খেতে বসো। নিচে দারুণে জিজ্ঞেস করলাম, ভাইজানরে দেখছেন? হে আমার সাথে মশকরা করে। আমারে কয় কি, আমি রাত খাই না, রাইতে চোখে দেখি না। চুপ করো তো, কথার যন্ত্রণায় অস্থির হয়ে আছি। অল্পে অস্থির হওয়া তো আম্মা ভালো না। তোমাকে আমি আর রাখবো না ফিরুর মা, তুমি দেশে চলে যাবে। আচ্ছা। জামান ফিরেছে, এত দেরি করে যে ফিরেছে তার জন্য তার কোনো দ্বিধা, কোনো সংকোচ নেই। আশ্চর্য মানুষ তো। নালা দেখছে মানুষটা স্বাভাবিক ভঙ্গিতে ঘরে ঢুকে হাত পা ধুচ্ছে, প্যান্ট বদলে লুঙ্গি পরে বলল, চলো শুয়ে পড়ি। নালা বলল, এতক্ষণ কোথায় ছিলে? আলম ধরে নিয়ে গেল, অরুণাকে নামিয়ে ওর সঙ্গে খানিকক্ষণ ঘুরলাম। রাত দুপুরে ঘুরলে? আলমকে তো তুমি জানো না, ও কিছু বললে না করা মুশকিল। ও আচ্ছা, তোমার ছবিগুলো সে দিয়ে দিয়েছে। আমার কি ছবি? ওর সঙ্গে সাভার গিয়েছিলে, ছবি তুলেছ, সেই সব ছবি। সুন্দর ছবি এসেছে, টেবিলের উপর রেখেছি, দেখো। নায়লা শক্ত হয়ে গেল। জামান কি ব্যাপারটা কিছু মনে করেছে? ছবি দেখে অন্য কিছু ভেবে বসেনি তো? নায়লা, হুম, খুব ঠান্ডা লাগছে, শোবার আগে চা খাওয়াবে? নায়লা নিঃশব্দে চা বানাতে উঠে গেল। চা বানিয়ে ঘরে ঢুকে দেখে জামান ছবি দেখছে, খুব মনোযোগের সঙ্গেই দেখছে। নায়লা বলল, প্রথম যেদিন ওনার কাছে গেলাম উনি বললেন সাভার থেকে কি যেন কিনবেন, জোর করে ধরে নিয়ে গেলেন। তুমি রাগ করনি তো? না, রাগ করবো কেন? ও যাদের পছন্দ করে তাদের খুব আপন করে দেখে, তোমাকে খুব পছন্দ করে। আমাকে পছন্দ করে না, তোমাকে করে। আমি হচ্ছি ফাউ। দেখি ছবিগুলি। ছবি সুন্দর এসেছে। একটি ছবিতে দেখা যাচ্ছে আলমের পাশে নায়লা দাঁড়িয়ে, নায়লা আলমের দিকে তাকিয়ে হাসছে, আর আলম বাঁ হাতে নায়লাকে জড়িয়ে ধরে আছে। নায়লার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এল। কখন এই ছবি তোলা হলো? আলম কখন তাকে জড়িয়ে ধরেছিল? মনে নেই তো। কি সুন্দর হয়েছে ছবিটা, কি সুন্দর। নায়লা চোখ ফেরাতে পারছে না। নায়লা, হুম? আলম তোমাকে কাল হোটেলে যেতে বলেছে। নায়লা তীক্ষ্ণ গলায় বলল, আমাকে তার হোটেলে যেতে বলবে কেন? এটা কেমন কথা? শুনতেও তো খারাপ লাগছে। তার বিয়ের তারিখটাই ঠিক করবে, বিয়ের জিনিসপত্র কিনবে। ও সামনের সপ্তাহে বিয়ে করতে চায়। সামনের সপ্তাহে করুক বা আগামীকালই করুক, তিনি তো আমাকে বলতে পারেন না হোটেলে যেতে। ব্যাচেলার একজন মানুষ, একা থাকেন। তুমি হঠাৎ রেগে গেলে কেন? ওর মনে কিছু নেই বলেই তো ও সহজে বলতে পারল। এটা তুমি কেন বুঝতে পারছো না? তাছাড়া এমন তো না যে তুমি তার হোটেলে যাওনি। আমি গোপনে গিয়ে উপস্থিত হইনি, কাজে গিয়েছি। সেও তোমাকে গোপনে যেতে বলছে না, জরুরি কাজেই ডেকেছে। নায়লা কঠিন গলায় বলল, আমাকে তোমার বন্ধু হোটেলে ডেকে পাঠাচ্ছেন, আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, দরজা বন্ধ করে জরুরি আলোচনা করছি, এটা তুমি সহজভাবে নেবে? হ্যাঁ নেব। আলমকে আমি চিনি। একজন স্বামী কখনো তার স্ত্রীকে চিনতে পারে না, আর তুমি ছেলেবেলার বন্ধুকে চিনে ফেলবে। তুমি কতটুকু জানো তাকে? অনেকখানি জানি। না, তুমি অনেকখানি জানো না। তুমি জানো না যে ওই লোক আমাকে প্রেম নিবেদন করেছে। জামান সহজভাবে বলল, তোমাকে প্রেম নিবেদন করেছে? সরাসরি বলেনি, ইশারায় বলেছে। তুমি যাকে ইশারা ভাবছো তা হয়তো ইশারা নয়। তোমার ধারণা আমি এতই কম বুদ্ধির একটা মেয়ে যে কেউ আমার প্রেমে পড়তে পারে না? তুমি শুধু শুধু রাখছো। আলম তোমার সঙ্গে ঠাট্টা করেছে, ঠাট্টাটাই সত্য ভেবে তুমি কষ্ট পাচ্ছ। ঠাট্টা হলে তো ভালোই, চলো ঘুমোতে যাই। দুজন দুপাশে আর বাবু মাঝখানে শুয়ে আছে। একটি জানালা মনে হচ্ছে খোলা, বাতাস আসছে। নালার উঠে গিয়ে জানালা বন্ধ করতে ইচ্ছা করছে না। সে জেগে আছে, তবে পড়ে আছে মরার মতো। তাকে দেখলে যে কেউ ভাববে সে ঘুমোচ্ছে। বাবু ঘুমের মধ্যেই বলল, মাম্মাটের কাছে যাব, আমি মাম্মাটের কাছে যাব। জামান ছেলের গায়ে হাত রেখে তাকে আদর করছে। বেচারা আজ মার আদর তেমন পায়নি। ঘুমের মধ্যেও সেই না পাওয়ার অস্থিরতা চলে আসছে। জামান বলল, নায়লা, ঘুমিয়ে পড়েছ?
না, আমার অফিসে একটা ঝামেলা হয়েছে, তোমাকে বলা দরকার। ঝামেলার কথা শুনতে ইচ্ছা করছে না, অন্য কিছু বলার থাকলে বলো। কিছুক্ষণ চুপ করে থেকে জামান বলল, তুমি খুব অস্থিরতার মধ্যে আছো, তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি, জানালাটা বন্ধ করে দিবে, ঠান্ডা বাতাস আসছে। জামান উঠিয়ে জানালা বন্ধ করলো। নায়লা বলল, ঠান্ডা গ্লাস পানি খাও। জামান পানি এনে দিল। নায়লা পানি খেলো না, এক চুমুক দিয়েই গ্লাস ফিরিয়ে দিল। তার আসলেই কেমন জানি অস্থির লাগছে। জানালা বন্ধ করার সঙ্গে সঙ্গে ঘরটাও যেন অনেকখানি গরম হয়ে পড়েছে। নায়লা গা থেকে লেপ সরিয়ে দিল। এখন তার ইচ্ছা করছে দরজা খুলে ছাদে গিয়ে বসে থাকতে। জামান বলল, তোমার কি খারাপ লাগছে? হ্যাঁ। কেন বলো তো? বুঝতে পারছি না, বাতিটা জ্বালাও। জামান বাতি জ্বালালো। নায়লা বলল, তোমার বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা আমার উচিত হয়নি, খুব ভুল হয়েছে। আসলে ব্যাপারটা কি হয়েছে তোমাকে বলি। আমাকে কিছু বলার নেই। তুমি ওর সঙ্গে ছবি তুলেছ, তাতে কি হয়েছে? অনেক কিছুই হয়েছে, না শুনে তুমি বুঝবে না। উনি সাভার যাবেন, আমাকেও নিয়ে যাবেন। আমি যেতে চাইনি, উনি এমন জোর করে নিলেন যে আমি না বলতে পারলাম না। তুমি কেন? কেউ পারবে না। আমি তো আগে কখনো স্মৃতিসৌধে যাইনি, এত ভালো লাগলো, ছবি তুলতে ইচ্ছা করলো। ওনাকে বলতেই উনি ক্যামেরা নিয়ে এলেন। একসময় তার গাড়ির ড্রাইভারকে বললেন আমাদের দুজনের ছবি তুলে দিতে। বলে তিনি আমার পাশে দাঁড়ালেন। কখন যে তিনি তার হাত আমার কাঁধে রেখেছেন বুঝতেই পারিনি। পুরো ব্যাপারটা আমার কাছে খারাপ লেগেছিল বলে আমি তোমাকে কিছু বলিনি। তোমার খারাপ লাগার কিছু নেই। তুমি নিজে ভালো মানুষ বলে পৃথিবীটা তোমার মতো করে দেখো। পৃথিবীর সব পুরুষই তুমি তোমার মতো মনে করো। পৃথিবীর পুরুষগুলি তোমার মতো না। পুরুষ মানুষদের সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব খারাপ, তোমার বন্ধুর সম্পর্কেও খারাপ। ওই দিন আমার সঙ্গে ছবি তোলার পর থেকে তার ভাবভঙ্গি পাল্টে গেল। কী যে তুমি বলো! আমি ঠিকই বলি, আমি ভুল বলি না। যেহেতু ওই দিন ছবি তোলার সময় আমি আপত্তি করিনি, কাজে সে প্রশ্রয় পেয়ে গেল। প্রশ্রয় পেয়ে বলেই এই ধরনের অস্বাভাবিক কথা সে বলতে পারল। জামান মৃদু স্বরে বলল, আলম হলো পাগল টাইপের, ও কি মনে করে কি বলেছে কে জানে। ওর কথায় অস্থির হয়েও না। আমি অস্থির হয়ে আছি, তোমাকে কে বলল? অস্থির হবার মতো কি ঘটেছে? কিছুই ঘটেনি। ফালতু ধরনের একটা ছেলে যদি আমাকে কিছু বলে বসে তাতে কি যায় আসে? আমি তো ফালতু মেয়ে না। চট করে কাউকে ফালতু বলা ঠিক না। যে ফালতু তাকে ফালতুই বলতে হয়। তোমার প্রাণের বন্ধুর স্বভাবটা কেমন তুমি জানতে চাও? ওর স্বভাব কেমন আমি জানি না। না, তুমি জানো না। একজন পুরুষ অন্য একজন পুরুষের আসল স্বভাব কখনো ধরতে পারে না, একজন মেয়েই শুধু পারে। আমি বলি তোমার বন্ধুর স্বভাব কেমন। তার হলো মেয়ে ঘেঁষা স্বভাব। মেয়ে দেখা মাত্রই তার মনে ছোক ছোক ভাব হয়। সে এমন একটা ভান করে যেন প্রেমে পড়ে গেছে। মেয়েরা তার এই ভঙ্গিতে প্রতারিত হয়, ধরা দেয়। তুমি কি প্রতারিত হয়েছ? নালা তীক্ষ্ণ গলায় বলল, আমি প্রতারিত হব কেন? এমনি বললাম। না, তুমি এমনি বলনি, তোমার মনে অন্য কিছু আছে। তুমি কি ভাবো আমাকে? জামান হকচকিয়ে গেল। নায়লা হঠাৎ এমন উত্তেজিত হয়ে গেল কেন? তোমার কি ধারণা তোমার বন্ধুর প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি? এইসব কথা কেন আসছে? কারণ আছে বলেই আসছে, কারণ না থাকলে আসতো না। তোমাকে আমি চিনি, তুমি ভালো মানুষের মতো ভঙ্গি করে থাকো। ভঙ্গি পর্যন্তই। তোমার ভেতরটা অন্য পুরুষদের মতোই অন্ধকার। তুমি কি ভেবেছ তোমার মতো ভালো মানুষ পুরুষ আগে দেখেনি? দেখেছি। এরকম একজনের সঙ্গে আমার বিয়েও ঠিক করেছিল। তখন ধারণা হয়েছিল এই মানুষটার মতো মানুষ পৃথিবীতে আর জন্মায়নি। পৃথিবীর শ্রেষ্ঠ এই মানুষ আমাকে নিয়ে কী করলো জানতে চাও? জানতে চাইলে বলতে পারি। শুনলে তুমি কলার খোসার মতো আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলবে। নায়লা হাউমাউ করে কাঁদছে। কান্নার শব্দে বাবু উঠে পড়েছে। সেও কাঁদতে শুরু করেছে। জামান তাকিয়ে আছে হতভম্ব হয়ে। জামান অফিসে ঢুকলো লজ্জিত ভঙ্গিতে।
যেন অপরিচিত কারো বাড়িতে সে ঢুকতে যাচ্ছে। এক্ষুনি বাড়ির দারোয়ান বলবে, কাকে চান, কি প্রয়োজন? জামান এই মুহূর্তে কাউকে চাচ্ছে না। তার তেমন কিছু প্রয়োজনও নেই। 3 মাসের বেতন তাকে মাসের 1 তারিখেই দিয়ে দেওয়া হয়েছে। ক্যাশিয়ার বজলুর রহমান বলেছেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনাকে পরে হিসাব করে দিয়ে দেব। কয়েকদিন যাক, তারপর আসুন। 4 দিন মাত্র গিয়েছে। এই 4 দিনে কিছু হবার কথা না, তবু জামান এসেছে। প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য যে এসেছে তা না। কেন এসেছে নিজেও জানে না। কে জানে, হয়তো লজ্জা পাওয়ার জন্যই এসেছে। গেটের কাছে দারোয়ান ছগির মিয়া বিড়ি টানছিল। বিড়ি লুকিয়ে ফেলে বলল, স্যার ভালো আছেন? তার গলায় অন্য দিনের চেয়েও বেশি আন্তরিকতা। জামান বলল, ভালো আছি। আপনার খবর, মনটা খুব খারাপ হয়েছে স্যার। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দারোয়ানের সহানুভূতি জামান ঠিক ভালো লাগছে না। আবার কারো সহানুভূতি তুচ্ছও করা যায় না। যেমন অফিসে ঢুকলো, তার চেয়ারটা খালি, টেবিলের ফাইলপত্র সরানো হয়নি। জামানের পাশের টেবিলের ইলিয়াস সাহেব উঁচু গলায় বললেন, আরে জামান ভাই যে, আসেন আসেন। সবাই তাকাচ্ছে, বিশ্রী অবস্থা। জামানের মনে হলো অফিসে আসাটা ভুল হয়েছে, না এলেই হতো। আপনার কোনো খোঁজ খবরই নাই, কী ব্যাপার বলুন দেখি? এই তো আসলাম, কেমন আছেন? আর থাকা থাকি, বসেন দেখি, চা খান। ইলিয়াস সাহেব জামালকে চা খাওয়াবার জন্য অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়লেন। ব্যস্ততাটাও চোখে পড়ে। চাকরি ছেড়ে দিয়ে ভালো করেছেন, গুড ডিসিশন। এখন ব্যবসা করুন। ব্যবসা ছাড়া বাঙালির উন্নতি নেই। চাকরি আরও আগেই ছাড়া উচিত ছিল। ইলিয়াস সাহেব এমন ভঙ্গি করছেন যেন জামান নিজেই চাকরি ছেড়েছে, তাকে ছাড়িয়ে দেওয়া হয়নি। এ জাতীয় ছেলে মানুষই কথাবার্তার মানে আছে? জামান সাহেব, জি। 10টা 5টা অফিস করে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে গেছে। বাঙালি এখন মেরুদণ্ডবিহীন জাত। চাকরি ছেড়ে আপনি কাজের কাজ করেছেন। চাকরি তো আমি ছাড়িনি, ওরা ছাড়িয়ে দিয়েছে। একই ব্যাপার। সিঙ্গারা খান, চায়ের সঙ্গে গরম গরম সিঙ্গারা ভালো লাগবে। জামান চা খেলো, সিঙ্গারা খেলো। অকারণে বসে থাকার কোনো মানে হয় না। উঠে দাঁড়ালো। ইলিয়াস সাহেব বললেন, চলে যাচ্ছেন নাকি? জি। আবার আসবেন। মাঝে মধ্যে আপনাকে না দেখলে ভালো লাগে না। নিন, সিগারেট নিয়ে যান। জামানকে সিগারেট নিতে হলো। ফেরার পথে সে ক্যাশিয়ার আব্দুল করিম সাহেবের সঙ্গে দেখা করতে গেল। করিম সাহেব জামানকে দেখে নিষ্প্রাণ গলায় বলল, বসুন, হাতের কাজ সেরে নেই। বসবো না, আজ যাই। বসতে বলছি, বসুন। জামান বসল। করিম সাহেব হাতের কাজ সারতে 1 ঘন্টার মতো সময় নিলেন। 1 ঘন্টা পর মুখ তুলে বললেন, আপনার প্রভিডেন্ট ফান্ডের কাগজপত্র সব রেডি করে ফেলেছি। সব মিলিয়ে আপনি পাচ্ছেন 21,253 টাকা। আগামী সোমবার আসবেন, আমি চেক আপনার হাতে দিয়ে দিব। জি আচ্ছা। আপনার বেতন হিসাব করে দেখলাম, আপনি কিছু টাকা পান। পে ফিক্সেশনে ভুল ছিল। আপনি অফিসের কাছে 2390 টাকা পান। টাকা নিয়ে যান। রেভিনিউ স্ট্যাম্প আছে? জি না। রেভিনিউ স্ট্যাম্পের জন্য 2 টাকা দিন, দিয়ে সই করুন। ক্যাশে টাকা নিয়ে যান। জামান সই করল, টাকা নিল। টাকা গুনে নিন ভাই। আবারও কি 100 টাকা বেশি দিয়েছেন? না, বেশি দেয়নি। তাহলে আর গুনার দরকার নেই। হঠাৎ এই টাকাটা পেয়ে কি খুশি হয়েছেন জামান সাহেব? ওই টাকা তো পাওয়ার কথা ছিল না। বলুন, খুশি হয়েছেন? জি। আপনার চাকরি যে চলে গেছে, এটা ভাবিকে বলেছেন? এখনও বলিনি। আমিও তাই ভেবেছি, পারেননি। বলা সম্ভবও না। পৃথিবীর সবার কাছে ছোট হওয়া যায়, স্ত্রীর কাছে ছোট হওয়া যায় না। আমার 2বার চাকরি গিয়েছে। এই ব্যাপারটা আমার চেয়ে ভালো কেউ জানে না। জামান সাহেব, আমার একটা উপদেশ শুনুন। এই যে টাকাটা পেলেন, এটা ভাবির হাতে দিয়ে দিন। ভাবিকে বলুন ইচ্ছে মতো খরচ করতে। ভাবি এতে খুব আনন্দিত হবেন। আনন্দ থাকতে থাকতে একসময় আপনার দুঃসময়ের কথা বলুন। এতে তো কষ্টটা আরও বেশি হবার কথা। হবে না, সেই বুদ্ধিও শিখিয়ে দিয়ে দিই। ভাবিকে বলবেন,
এই চাকরির চেয়েও ভালো একটা চাকরির ব্যবস্থা হয়েছে। মিথ্যা কথা বলা হবে? মিথ্যা কথা বলবেন? আপনি তো আলামিন না যে সবসময় আপনাকে সত্য কথা বলতে হবে। সংসার টিকিয়ে রাখতে হলে মিথ্যা বলতে হয়। শুধু সিমেন্ট দিয়ে ইট গাঁথা যায় না, সিমেন্টের সঙ্গে বালি মিশাতে হয়। সিমেন্ট যদি সত্যি হয়, মিথ্যা হলো বালি। এই দুয়ের মিলিত ফল হলো বিশাল ইটের গাঁথুনি। যা সত্য তাই ওকে বলবো বলে ঠিক করেছি। ঠিক আছে, ভাই সত্যবাদী, বলুন, চাকরি বাকরির চেষ্টা কিছু করছেন? না। না করে ভালোই করেছেন। চেষ্টা করেও কিছু হবে না। দেশে সব কিছু আছে, চাকরি নেই। আমি কি আপনার জন্য বিকল্প ব্যবস্থা দেখব? আপনার মতো অবস্থা আমার যখন হয়েছে, তখন ওই বিকল্প ব্যবস্থার উপর বেঁচেছিলাম। ওই লাইন আমি কিছুটা জানি। বিকল্প ব্যবস্থাটা কি? টিউশনি, রমরমা ব্যবসা। অনেক পয়সাওয়ালা অপদার্থ বাবা মা আছে যারা তাদের ছেলে মেয়ের জন্য ১,৫০০-২,০০০ টাকা বেতনে প্রাইভেট টিউটর রাখে। এরকম দুটো জোগাড় করতে পারলে আপনার সমস্যার সাময়িক সমাধান হবে। চেষ্টা করব। প্রাইভেট টিউশনি কখনো করিনি। করেননি, এখন করবেন? কি পড়াবো তাও তো জানি না। 3-4 বাচ্চা পড়াবেন, তেমন কিছু জানতেও হবে না। বাবা মারা তো আর পরীক্ষা নিতে আসছেন না আপনি কি পড়াচ্ছেন। আপনি যখন পড়াবেন তারা তখন স্টার টিভি দেখবে কিংবা পার্টি ফার্টিতে যাবে। কি চেষ্টা করব? জামান কিছু বলল না। করিম সাহেব খানিকটা ঝুঁকে এসে বললেন, আমি কি বলছি মন দিয়ে শুনুন। পরশুদিন সন্ধ্যার পর আমার বাসায় আসুন। সার্ভাইভালের চেষ্টা তো করতেই হবে রে ভাই, হবে না? জি হবে। আর এদিকে বড় সাহেবের সঙ্গে আমি আপনার ব্যাপারটা বলবো। সৎ মানুষ এবং কাজের মানুষ, ওদের যদি চাকরি চলে যায় তাহলে তো চলবে না, তাহলে বুঝতে হবে কেয়ামত এসে গেছে। জামান বলল, উঠি? উঠবেন? উঠুন। মনে রাখবেন পরশুদিন সন্ধ্যা। আর ভাবিকে টাকাটা দিয়ে দিবেন। এনার মনটা ভালো থাকা দরকার। বুঝতে পারছেন ভাই? পারছি। জামানের কোনো কাজ নেই, বাসায় ফিরে যেতে পারে। অসময়ে বাসায় ফিরলে নায়লা খুব অবাক হবে, খুশিও হবে। বাবু কি করবে কে জানে, নিশ্চয়ই দাঁত কিরমির করবে। বাড়াবাড়ি রকমের খুশি হলে বাবু দাঁত কিরমির করে। বাবুর জন্য কিছু বেলুন কিনে নিয়ে গেলে হয়। একসঙ্গে 4টা 4 রঙের গ্যাস বেলুন নিয়ে গেলে বাবু কি করবে? 5 টাকা করে দাম হলে 4টা 20 টাকা। একসঙ্গে 4টা কেনার জন্য কিছু কমে হয়তো দেবে। নায়লার জন্য কিছু কিনে নিয়ে গেলে হয়। কোন জিনিসটা তার সবচেয়ে পছন্দ জামান জানে না। কাচের চুড়ি কি পছন্দ? প্রায় কাচের চুড়ি কিনে। দরজা খুলল নায়লা, খুশি খুশি গলায় বলল, আরে তুমি আজ সকাল সকাল চলে এলে যে? যেমন কিছু একটা জবাব দিতে যাচ্ছিল, তার প্রয়োজন হলো না। নায়লা চেঁচিয়ে ডাকতে লাগলো, বাবু দেখে যাও, কে এসেছে, দেখে যাও। নায়লা বলল, বাবুজি কি কাণ্ড শুরু করেছে, না দেখলে তুমি বিশ্বাস করবে না। সে হাঁটা ভুলে গেছে, আজ সকাল থেকে হামাগুড়ি দিচ্ছে। সে কি? আমি হাসতে হাসতে বাঁচি না। বাচ্চারা হামাগুড়ি থেকে হাঁটা শেখে, সে হাঁটা থেকে হামাগুড়ি। বাবু কই, আসো তো, বাবাকে দেখে যাও। বাবু পর্দা ফাঁক করে বসার ঘরে এলো। সে সত্যি সত্যি হামাগুড়ি দিচ্ছে। জামান হাত বাড়িয়ে ছেলেকে কোলে নিল। নায়লা বলল, তোমাদের অফিস কি আজ সকাল সকাল ছুটি হয়ে গেছে? হুম। তুমি কি ভাত খাবে না খেয়ে এসেছো? খেয়ে এসেছি। ক্যান্টিনে খেয়েছো নিশ্চয়ই। আজ ভাত নিয়ে যাওনি কেন? আমি রান্না শেষ করে এসে বসার ঘরে দেখি তুমি চলে গেছো। দেরি হয়ে যাচ্ছিল। দেরি হয়ে যাচ্ছিল বলেই তুমি বুঝি আমাকে না জানিয়ে চলে যাবে? আমার এত মন খারাপ হলো। আচ্ছা শোনো, তুমি কি আমার উপর কোনো রাগ করেছো? না তো। আমার ধারণা গত রাতে আমার আজ আজে বাজে কথা শুনে তুমি আমার উপর রাগ করেছো। আমি এত চট করে কারো উপর রাগ করি না। সেটাও জানি, রাগ না করাটাও ভালো না। রাগ টাগ করার মতো আমি যদি কিছু করি তাহলে অবশ্যই রাগ করবে। যে রাগ করতে পারে না সে ভালোবাসতে পারে না। কে বলেছে? আলম? হুম। আলম মনে হয় আমেরিকা গিয়ে খুব ওস্তাদি ধরনের কথা শিখেছে।
নায়লা হেসে ফেলল। মাকে হাসতে দেখে বাবুও হাসছে। জামান বলল, আজ বিকেলে কোথাও বেড়াতে যাবে? নায়লা বিস্মিত হয়ে বলল, বেড়াতে যাব কেন? এমনি। আমরা তো যাই না কখনো, সবসময় ঘরেই থাকি। নায়লা বিশ্বাস ফেলে বলল, আমার যাবার জায়গা নেই। কারো বসায় যাবার চেয়ে বরং দোকানে ঘুরতে ভালো লাগে। চলো, দোকানে দোকানে ঘুরবো। খালি হাতে? না, খালি হাতে না। এই টাকা রাখো তোমার কাছে, ইচ্ছা মতো খরচ করো। নায়লা হতভম্ব গলায় বলল, আমি কিছুই বুঝতে পারছি না, কিসের টাকা? অফিসে থেকে হঠাৎ কিছু টাকা পেয়ে গেলাম। তোমাকে তো খরচ করার মতো নগদ টাকা পয়সা কিছু দিতে পারি না। তুমি কি সত্যি টাকাটা আমাকে দিচ্ছ? হ্যাঁ। এ তো অনেক টাকা। অনেক না, সামান্যই। তুমি ইচ্ছা মতো খরচ করো, আমি দেখি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে বোধহয় স্বপ্ন টপ্ন দেখছি। জামান লজ্জিত ভঙ্গিতে বলল, সামান্য কয়েকটা টাকাকে তুমি যে কি বলো! সব টাকাটা যদি আমি আজ সন্ধ্যার মধ্যে খরচ করে ফেলি, তুমি কিছু বলবে না? না। বেশ, আজ সন্ধ্যার মধ্যে খরচ করব। আমি একা নিউ মার্কেটে যাব। তুমি বাবুকে নিয়ে থাকবে। তুমি সঙ্গে থাকলে সব সময় মনের মধ্যে খচখচানি থাকবে। বাবুও বাতিস তুদু করবে। তুমি যাও, আমি বাবুকে রাখবো। জামান বাবুকে নিয়ে খাটে বসে আছে। একটু দূরে জামানের দিকে পিঠ দিয়ে গভীর আনন্দে টাকা গুনছে নায়লা। দৃশ্যটা এত সুন্দর লাগছে জামানের। আহা, তার যদি কিছু বেশি টাকা থাকতো, সে যদি প্রতি মাসে অন্তত একবার নায়লাকে এমন খুশি করতে পারত। নায়লা বিকেল থেকে নিউ মার্কেটে ঘুরছে। অন্যদিন যা দেখে সবই কিনে ফেলতে ইচ্ছে করে। আজ আর কিছুই কিনতে ইচ্ছা করছে না। বাবুর জন্য লাল টুকটুকি একটা বল শুধু কেনা হয়েছে। 6টা চীনামাটির প্লেট কেনার জন্য এলিফ্যান্ট রোডের দোকানগুলিতে অনেক হাঁটাহাঁটি করলো, পছন্দও করলো। শেষ পর্যন্ত কিনল না। আজই কিনতে হবে এমন তো কোনো কথা না, পরে কিনলেও হবে। বরং জামানের জন্য একটা শার্ট কেনা যাক, রংচঙা শার্ট, যা গায়ে দিলেই চট করে বয়স 10 বছর কমে যায়। ও পড়তে চাইবে না, জোর করে পড়াতে হবে। শার্ট কিনতে গিয়ে নায়লার মনে হলো আলমের জন্যও একটা কিছু কেনা উচিত। সে এত উপহার দিয়েছে, তাকে একটা কিছু না দিলে ভালো দেখায় না। ওদিন যে পাঞ্জাবি পরে এসেছিল, সেটা তেমন ভালো ছিল না। কত সুন্দর সুন্দর পাঞ্জাবি বের হয়েছে। সিল্কের কিছু প্রিন্ট পাঞ্জাবি আড়ঙে পাওয়া যায়, এত সুন্দর, গায়ে দিলে দামে কিছুই দিতে হয়। সন্ধ্যা হতে এখনো ঘন্টাখানেক বাকি। এর মধ্যে পাঞ্জাবি কিনে আলমকে হোটেলে দিয়ে সন্ধ্যায় সন্ধ্যায় বাসায় ফেরা যাবে। তাছাড়া বিয়ের ব্যাপারে কতদূর কি হলো সেটাও জানা দরকার। সে ওনার সঙ্গে এসব নিয়ে আলাপ করেছে কিনা তা জানার প্রয়োজন আছে। একটা ব্যাপার জামানকে বলতে সে ভুলে গেছে, অরুণাদের ফ্যামিলিতে পাগল আছে। অরুণার বড় মামা বদ্ধ উন্মাদ, মাঝে মাঝে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। পাগলামি বংশগত রোগ, বংশে একজনের থাকলে পরবর্তী জেনারেশনে কারো না কারো দেখা যায়। সত্যি, আবার এটা জেনে শুনেও যদি আলম বিয়ে করতে চায় করবে, তবে তাকে যদি মতামত জিজ্ঞেস করে সে বলবে না। রিস্ক নেওয়ার প্রয়োজন কি? বাংলাদেশে কি মেয়ের অভাব হয়েছে? খুঁজলে অরুণার চেয়ে অনেক সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যাবে। নায়লা 750 টাকা দিয়ে সিল্কের একটা পাঞ্জাবি কিনল। একসঙ্গে এতগুলি টাকা চলে গেল, কিন্তু তার তেমন খারাপ লাগলো না, বরং পাঞ্জাবিটা কিনে ভালো লাগলো। মনে হলো আলমের ঋণ সে খানিকটা শোধ করেছে। জামান শুনলে রাগ করবে কি? না, রাগ করবে না। নায়লার ধারণা যেমন খুশিই হবে। বেচারার বন্ধু বান্ধব একেবারেই নেই। একটি মাত্র বন্ধু, তাকে সে খুব পছন্দ করে। আলম দরজা খুলে অবাক হয়ে বলল, আরে তুমি, বিগ সারপ্রাইজ। আমি তোমাদের এখানেই যাচ্ছিলাম। সত্যি? হ্যাঁ সত্যি। এই দেখো, জামা কাপড় পরে তৈরি হয়ে আছি, সঙ্গে পেস্ট্রির প্যাকেট। তোমার রাগ ভাঙানোর জন্য পেস্ট্রি নিয়ে যাচ্ছিলাম। আমি কি রাগ করেছে যে রাগ ভাঙাবেন? অবশ্যই রাগ করেছো। কেন করেছো সেটাই বুঝতে পারছি না। ওই দিন তোমার ছেলের জন্মদিনে গিয়ে লক্ষ্য করলাম তুমি ভীষণ রেগে আছো। কাজেই তোমাকে না ফাটিয়ে ফষ্টি নষ্টি করলাম অরুণা মেয়েটার সঙ্গে। অরুণাকে আপনার খুব পছন্দ হয়েছে, তাই না?
খুব না, তবে অপছন্দ হয়নি। অরুণাকে বিয়ে করবেন? ও রাজি থাকলে আমার আপত্তি নেই। অরুণা খুব রাজি হবে। আলম বলল, এখন বলো, তুমি ঠিক সন্ধ্যায় সন্ধ্যায় কোত্থেকে উপস্থিত হলে? নায়লা বলল, আপনার এখানে কি সন্ধ্যাবেলা আসা নিষেধ? না, নিষেধ না। তুমি এসেছো, আমি ভয়ঙ্কর খুশি হয়েছি। আমরা 1 ঘন্টা ম্যারাথন গল্প করব। পাগল হয়েছেন? আমি এক্ষুনি বিদায় হব। আপনার জন্য সামান্য উপহার এনেছি। উপহারটা দিয়েই বিদায় হব। আমার জন্য উপহার? হুম, আমি আপনার জন্য একটা পাঞ্জাবি কিনেছি। আশ্চর্য, এত প্রথম কেউ আমাকে উপহার দিল। বিশ্বাস করো নায়লা, আমি বানিয়ে বলছি না বা মিথ্যে বলছি না। আমি কারো কাছ থেকে কোনো উপহার পাইনি। নায়লা বলল, আমি উঠি? অসম্ভব, তোমাকে উঠতে দেওয়া হবে না। তুমি চুপচাপ বসো, আমি পাঞ্জাবিটা পরে আসি, তারপর পাঞ্জাবি পরে আমরা দুজন লাউঞ্জ খাবো, চা খাবো, গল্প করব। না না, আমি এক্ষুনি যাব, এক্ষুনি। আলম গম্ভীর মুখে বলল, বেশ, যাও। আপনি রাগ করবেন না, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি রাগ করছি না, তোমার এক্ষুনি যেতে হলে তুমি যাবে। আপনি রাগ করছেন। আমি তাহলে যাচ্ছি। আচ্ছা। ঘরের বাইরে এসেই নায়লার মনে হলো, সে এরকম ছেলে মানুষই কেন করলো? ছুটে ঘর থেকে বের হয়ে আসার মতো কি কারণ ঘটেছে? মাত্র সন্ধ্যা হয়েছে, সে তো কিছুক্ষণ থাকতেই পারত। সেজন্য সে এসেছে, সেটা তো হয়নি। ওনার বড় মামা যে পাগল, এই কথাটা তো বলা হয়নি। সে কি আবার ফিরে যাবে? ফিরে যেতে লজ্জা লাগবে, কিন্তু লজ্জা লাগারই বা কি আছে? সে দরজায় বেল টিপবে, আলম দরজা খুলবে। সে বলবে, যে কথাটা বলার জন্য এসেছিলাম সেটাই বলতে ভুলে গেছি। আলম বলবে, ভেতরে এসে বলো। সে বলবে, না না, যা বলার এখানে দাঁড়িয়ে বলে চলে যাব। আলম বলবে, কি ছেলে মানুষই করছো? দরজায় দাঁড়িয়ে আবার কথা কি? ভেতরে আসো। সে ভেতরে যাবে, তবে খুব অল্প সময়ের জন্য। নাইলা করিডোরে দাঁড়িয়ে আছে। সে মন ঠিক করতে পারছে না কি করবে। পেতলের বোতাম দেওয়া নীল কোট পরে হোটেলের এক কর্মচারী নায়লার কাছে এগিয়ে এসে বলল, আপনি কার কাছে যাবেন? নায়লা থতমত খেয়ে বলল, কারো কাছে যাব না, হোটেল থেকে বেরোবো। ম্যাডাম, লিফট ডান দিকে। থ্যাংক ইউ। নায়লা যন্ত্রের মতো লিফটের দিকে এগোচ্ছে। তার এখন আর বাড়ি ফিরতে ইচ্ছা করছে না। একা একা শহরে কিছুক্ষণ ঘুরতে ইচ্ছা করছে। ভাড়ায় ট্যাক্সি যেসব পাওয়া যায়, তার একটা ঘন্টাখানিকের জন্য ভাড়া করে শহরে ঘুরলে কেমন হয়? ওইসব ট্যাক্সির ভাড়া কত? ঘন হয়ে সন্ধ্যা নেমেছে। নায়লা ফুটপাত ধরে হাঁটছে। সে যাচ্ছে ফার্ম গেটের দিকে। ফার্ম গেটে তার পরিচিত কেউ থাকে না, তবু সে ওইদিকে কেন যাচ্ছে নিজেও জানে না। রাত 10টার মতো বাজে। নায়লা এখনও বাসায় ফিরেনি। জামান খুবই দুশ্চিন্তায় পড়েছে। শীতের সময় রাত 10টা অনেক রাত। দোকানপাট বন্ধ হয়ে যায় রাত 8টার মধ্যে। তারপরেও এত রাত পর্যন্ত নায়লা বাইরে কি করছে? কোনো বিপদ আপদ হয়নি তো? হয়তো কোনো অ্যাক্সিডেন্ট করেছে, কিংবা কোনো বদলোকের পাল্লায় পড়েছে। বাবু খুব কান্নাকাটি করছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে কিছুক্ষণ আগে একগাদা বমি করেছে। বমি করে এখন প্রায় নেতিয়ে পড়েছে। মান্নাট মান্নাট বলে এখন সে আর কাঁদছে না, তবে চোখ বড় বড় করে চারিদিকে দেখছে। হয়তো আশা করছে যে কোনো মুহূর্তে মাকে সে দেখতে পাবে। ফিরুর মা? জি ভাইজান। কি করে বলো তো, নালা তো এখনো আসছে না। ভাইজান, চিন্তা করেন না, আইসা পড়ব। তুমি কি একটু বাবুকে রাখবে? আমি খুঁজে আসি। কই খুঁজবেন ভাইজান? ঢাকা শহর তো আপনার ছোটো মোটো জায়গা না। খুবই সত্যি কথা। যেমন কোথায় খুঁজবে? না খুঁজে ঘরে বা বসে থেকে কিভাবে? ভাইজান, হুম, আম্মারে আপনি ভালো ডাক্তার কবিরাজ দেখান। আম্মার ভাবগতিকে ভালো থাকে না। কেন? আম্মা রাত ঘুমায় না। কি বলো তুমি? কাল শেষ রাত দেখছি বসার ঘরে চেয়ারে চুপচাপ বসা। তার আগের রাতেও দেখছি। তুমি একটু বাবুকে রাখো তো, আমি দেখি খোঁজ নিয়ে। বাবু ফিরোর মার কাছে যেতে তেমন আপত্তি করল না। মনে হচ্ছে
সে বুঝতে পারছে তার বাবা যাচ্ছে মাম্মাটকে আনতে। জামান অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের গেটের কাছে আসতেই নালার দেখা পাওয়া গেল। সে বেবি ট্যাক্সির ভাড়া মেটাচ্ছে। জামান বলল, এত দেরি? নায়লা হাসল, প্রাণহীন হাসি। জামান বলল, আমি যে কিরকম দুশ্চিন্তায় পড়েছিলাম। তুমি আরেকটু দেরি করলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। নায়লা কিছু বলল না। তার হাতে বাবুর লাল বল। বেবি ট্যাক্সিতে করে সে একটা ফুলের টবও এনেছে, ঢাকা কলেজের সামনে থেকে কিনেছে, রাবার গাছের চারা। জামান আবার বলল, তুমি কোথায় ছিলে? নায়লা বলল, রাস্তায়। নায়লা লিফটের দিকে এগুচ্ছে। জামান বলল, তোমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, লিফট আজ সন্ধ্যা থেকে নষ্ট। নায়লা নিঃশব্দে সিঁড়ি ভাঙছে। জামানের কাছে খুব অবাক লাগছে যে নায়লা এখনও জিজ্ঞেস করছে না বাবু কেমন ছিল। কেন সে জানতে চাচ্ছে না? এরকম করছে কেন নায়লা? বাসার দরজার কাছে এসে নায়লা থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, বাবু কান্নাকাটি করেছিল? জামান মিথ্যা করে বলল, অল্প, তেমন না। বাবু ঘুমোচ্ছে, তার গাল ভেজা। নায়লা ছেলেকে দেখল কিন্তু আদর করল না। বাবুর গালে মশা বসেছে। নায়লা মশাটাকেও মারল না। ফিরুর মা, গোসলে পানি দাও তো। আপনি ছিলেন কই আম্মা? চিন্তায় চিন্তায় ভাইজানের মুখ শুকায়া বষ্টি হয়ে গেছে। তোমাকে গোসলে পানি দিতে বলেছি, পানি দাও। বাবুর উপর মশারি খাটিয়ে দিয়ে যাও। জামান লক্ষ্য করল নালা তার চোখে চোখে তাকাচ্ছে না, এমন ভাব করছে যেন ঘরে দ্বিতীয় প্রাণী নেই। জামান বলল, কেনাকাটা কি করেছো? কিছু করিনি। জামান বলল, তুমি কিছুদিন তোমার বাবা মার সঙ্গে থাকো। কেন? এতে তোমার অস্থির ভাবটা দূর হবে। আমার অস্থির ভাব তোমাকে কে বলল? কেউ বলেনি, দেখতে পাচ্ছি। বেশি দেখতে যেও না, বেশি দেখা ভালো না। বেশি দেখতে গেলে আফসোসের সীমা থাকবে না। একসময় চিৎকার করে বলবে, হায় হায়, কেন বেশি দেখতে গেলাম? তোমার কথাবার্তা বুঝতে পারছি না। না বোঝাই ভালো। তুমি কদিন তোমার বাবা মার সঙ্গে থাকলে আমার সুবিধা হয়। দেশের বাড়ি থেকে ঘুরে আসতে পারি। অনেকদিন যাওয়া হয় না, যাওয়াও দরকার। যাওয়া দরকার হলে যাও, আমাকে নিয়ে এত চিন্তার কিছু নেই। আমি কোথাও যাব না, এইখানেই থাকব। তুমি যা ভাবছে তা হবে না। আমি কি ভাবছি? নালা কঠিন গলায় বলল, তুমি ভাবছো তুমি দেশের বাড়িতে চলে যাবে, খালি ফ্ল্যাট পড়ে থাকবে, রোজ আলম আসবে, অনেক রাত পর্যন্ত গল্প করবে। কোনো কোনো বার রাত এত বেশি হবে যে সে হোটেলে ফিরবে না, থেকেই যাবে। জামান অবাক হয়ে বলল, আমি কখনো এরকম কিছু মনে করিনি, কখনো না। সাধু সাজতে যেও না, আমার কাছে সাধু সেজে পার পাবে না। আমার দেরি দেখে তুমি যে অস্থির হয়েছ, কি জন্য অস্থির হয়েছ তা কি মনে করেছো আমি জানি না? খুব ভালো করে জানি। তুমি ভেবেছ আমি তোমার বন্ধুর হোটেলে বসে আছি। আমি এরকম কিছু ভাবিনি নালা। তোমার বন্ধুর সঙ্গে আমার অবশ্য দেখা হয়েছে, তাকে একটা জিনিস দিতে গিয়েছিলাম। এতক্ষণ কোথায় ছিলাম তাও বলি। খানিকক্ষণ রাস্তায় ঘুরেছি, তারপর অরুণার বাসায় গিয়েছিলাম। এখন তুমি কি আমাকে জেরা করতে চাও? জেরা করতে চাইলে জেরা করো। জামান তাকিয়ে আছে। ফিরুর মা বাথরুমে পানি দিয়ে এসে খবর দিল। নালা শান্ত ভঙ্গিতে বাথরুমে ঢুকলো। সারা গায়ে সাবান মেখে আজ সে অনেকক্ষণ গোসল করবে। গোসল করে সে ছাদে বসে গরম 1 কাপ কফি খাবে। ইনস্ট্যান্ট কফির একটা কৌটা সে কিনে এনেছে। কফি খেতে ভালো লাগে না, কিন্তু কফির গন্ধটা সুন্দর। জামান বাবুর পাশে শুয়েছিল, তার চোখ বন্ধ, কিন্তু নালা বুঝতে পারছে সে জেগে আছে। নালা চুল আঁচড়ালো, কাজলদানি থেকে কাজল দিল, কি মনে করে ঠোঁটে লিপস্টিক দিল। আয়নায় নিজেকে খানিকক্ষণ দেখল, তারপর রান্নাঘরে ঢুকলো কফি বানাতে। ফিরুর মা ভাত তরকারি গরম করছে। ফিরুর মা বলল, ভাত খাইবেন না আম্মা? না। তোমার ভাই খেয়েছে? না, ভাইজানও খায় নাই। ভাইজান সন্ধ্যাকালেই বলছে ভাত খাইব না, তার শরীর খারাপ। তুমি ভাত খেয়ে শুয়ে পড়ো। আমি ভাত কোনো কালেই খাইছি। আমরা হইলাম গরিব মানুষ, ভাত না খাইলে আমরা পুষে না। ধনির উল্টা নিয়ম, ভাতের বদলে চা খাইলেও পুষে। ফিরুর মা, তুমি যেমন গরিব, আমরাও সেরকম গরিব। ধনী কাকে বলে তুমি জানো না? না জানেই ভালো আম্মা।
এটা ঠিক বলেছ, না জানাই ভালো। ফিরুমা, ছাদে পাটিটা পেতে দিয়ে এসো তো। ও আল্লাহ, এই শীতে ছাদে বইবেন? মাথার উপর তো আম্মা উস পড়ব। পড়ুক। আর শোনো, এই 2টা কাপ ছাদে রেখে এসো। বড় লোকের কাজ করবার বোঝা বড় দায়িত্ব আম্মা। বড় লোক হইল আম্মা আল্লাহ পাকের এক আজব জীব। হয়েছে, কথা বন্ধ। নায়লা জামানের গায়ে হাত রেখে নরম গলায় বলল, এই আসো তো। জামান উঠে বসল। নায়লা কোমল গলায় বলল, 1 টিন কফি কিনেছি, এসো, বড় লোকদের মতো কফি খাই। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ছায়াবিথি। আসছিল এর 5ম পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশের সবাইকে জানাবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।